রে বাঙ্গুরা, দাদা ভাইয়ের কথা নাকি ফলে না? এইটা কি গাফন ফেসিস্ট তারেকের একেবারে জায়গা মতো পড়ছে। গত 7 দিন আগে থেকেই বলে আসতেছি। আর যাই হোক, দিল্লি ফেসিস্ট তারেকরে এতবার আমন্ত্রণ জানাইছে, আর ফেসিস্ট তারেক সেই আমন্ত্রণ উপেক্ষা কইরা সেই দেশের সফরে যাবে না এমন কলিজা ওর দেহের মধ্যে নাই। আমার অনেক নিকটতম ঘনিষ্ঠজন শুভাকাঙ্ক্ষী গণেরাও বলতেছিলেন যে এত আত্মবিশ্বাস নিয়ে বলতেছেন যে ও দিল্লি সফরে যাবেই যাবেই, এর আসলে রহস্য কি? আমি বলেছিলাম 2 দিন পর এই রহস্যটা বুঝতে পারবেন। কি শুধু দিল্লি সফরেই যাইতেছে না, ওই যে 3খানা শর্ত দিছিল, সেই 3খানা দিল্লি ধরে বলেছে মামা বাড়ির আবদার আখ্যায়িত করে সেইটা একেবারে উড়াই দিয়েছে, প্রত্যাখ্যান করে দিয়েছে। এমনকি ফেসিস্ট তারেক ওর দেওয়া সেই শর্ত প্রত্যাখ্যান করে নিতে বাধ্য হয়েছে। লাল বাঙ্গু পাক জামাতি জঙ্গিরা একটা কথা শুনে রাখ, তোদের দিন খুব নিকটে চলে আসছে। ফুরিয়ে যাচ্ছে তোদের জীবন থেকে সেই সূর্যের আলো, ইনশাআল্লাহ। আর যাই হোক না কেন, নিঃশ্বাস নিয়ে বাইসে থাকার সূর্যের আলোর মধ্যে থাক। বাংলাদেশের মানচিত্র তোদের জন্য হারাম করেই ছাড়বো, ইনশাআল্লাহ হারাম হবেই হবে। বাংলাদেশের এমন কোন একটা গ্রাম থাকবে না যে গ্রামে কোনো বাঙ্গু, জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, এই জামাতি পাক বিহারির বাচ্চাদের স্থান পাবে এমন কোন গ্রাম রাখবো না। দিন খুব নিকটে চলে আসছে। খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশে যাবে এবং যতগুলো শর্ত ভারতের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে এই ফ্যাসিস্ট তারেককে দেওয়া হয়েছে, প্রত্যেকটা শর্তকে মানতে হবে যদি নিঃশ্বাস নিয়ে ও বেঁচে থাকতে চায়। যদি ওর কোমরের অবশিষ্ট ভাঙ্গা হাড্ডি ওইটার উপরে ভর কইরা কোন রকম দাঁড়াইয়া হাঁটতে চায়, তা না হলে যে ঝুলে থেকে বাইচে থাকার কথা বলছি না, এই ঝুলে থেকে বাইচে কোন রকম নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে হইলে অবশ্যই ওকে আইন, গণতন্ত্র, সংবিধান এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের একটি মধ্যবর্তী নির্বাচনের আয়োজন করতেই হবে, তা না হলে মরতে হবে। বিভিন্ন মিডিয়া এবং অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা জেনেছেন গত 2 বছরের মধ্যে এই প্রথম সম্প্রতি কলকাতায় নাকি আওয়ামী লীগের 50 থেকে 60 জন এমপি গণেরা একত্রিত হয়ে একটা জরুরি বৈঠক করেছেন। যেই বৈঠক আগামী দিনের করণীয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে বা গণমাধ্যমের সুবাদে জেনেছি। মাঠ পর্যায়ে থাকা আমার তৃণমূলের সহযোদ্ধা ভাইরা, নেত্রী প্রতিদিন বিভিন্ন গ্রুপে আপনাদের সাথে কলে যুক্ত হচ্ছেন এবং সেই গ্রুপ কলে কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা আপনাদের দিচ্ছেন। সর্বোচ্চ রকমের নোট করবেন, একটি সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে। নেত্রী কিন্তু বলেছেন গত 2 বছর ধরে যে সকল জঙ্গি সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়েছে, যে সকল জঙ্গি সন্ত্রাসীরা আগে বোতলের মধ্যে আটকা ছিল, স্বাধীনতার রাজাকারের বাচ্চারা যাদের উৎপাত করেছে আপনাদের এলাকায়, নামের নোট, তালিকা, ব্যক্তিগত ফোন নাম্বার, খুব শীঘ্রই কিন্তু এগুলো প্রয়োজন হবে। তখন কিন্তু এই খোঁজাখুঁজি করা যাবে না যে অমুক সন্ত্রাসীটা হের বাড়িটা জানো কই, আমার একটু খুঁজে দেখতে হবে, 2 দিন লাগবে। এই সময় কিন্তু নাই, এখনই খুঁজে একেবারে নোট করে মার্ক করে রাখতে হবে। ওই বাড়িতে নাই, শুধু ব্যক্তিগত ফোন নাম্বারও রাখতে হবে। সময় কিন্তু বেশি দূরে নাই। এমনও আনন্দের খবর আছে যে খবরগুলো যদি আমি বইলা দেই তাহলে আপনারা খুশিতে আত্মহারা হইয়া যাবেন, কিন্তু সেই কথাগুলো বলা যাবে না। আমাদের টার্গেট স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা, ওরা দেশের মধ্যেই থাকবে। ওরা দেশের বাইরে কোনোভাবে ভাইগে যাইতে পারলে ওই দেশের বাইরে থেকে ওই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ওরা একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রাখবে। মনে রাখবেন, অনেক আগেই আপনাদের উদ্দেশ্যে বলেছি, এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার শুধু তারাই, তাদেরই থাকবে। এই বাংলাদেশে শুধু বসবাস তারাই করবে যারা 71 মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করবে, যারা 71-এর মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ইতিহাস, মীমাংসিত ইতিহাসকে ধারণ করবে, লালন করবে, পালন করবে। একমাত্র তারাই এই দেশে বসবাস করতে পারবে, তারাই এই দেশে রাজনীতি করতে পারবে। এর বাইরে আমরা আর কোন স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা একেবারে নাতির ঘরের পুতির ঘরের সাথী এই মানচিত্রের মধ্যে থাকতে পারবে না।
আমরা ওদেরকে থাকতে দিব না। এতে 100 গজ মাটির নিচরে ডাইবা থাকলে সেইখান থেকে খুঁজে আই না নিঃশ্বাস বন্ধ করে 3.5 হাতের মধ্যে পুঁতে দেব ইনশাআল্লাহ। বিজয় কিন্তু আসছে খুব শীঘ্র, ঐক্যবদ্ধের বিকল্প নাই। তারেক রহমানের ভারত সফরের গোপন সূচি আবারও নির্ধারিত হলো। কবে যাচ্ছেন তিনি? বাংলাদেশ ও ভারত দুই দেশের ভূ রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং সংবেদনশীল খবরটি কি? উত্তর, এক বাক্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বা এই সরকারের সামনে থেকে প্রদর্শন করা প্রত্যার্পণ বিতর্ক। আর ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ঘটে যাচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক নাটকীয়তা। আন্তর্জাতিক প্রখ্যাত গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান তারেক রহমান আগামী সপ্তাহে দিল্লি সফরে যাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেখানে এক প্রতিবেশী দেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনা নিয়ে দুই দেশের আইনি ও কূটনৈতিক স্নায়ুযুদ্ধ চরমে। তখনই ঢাকার শীর্ষ বার্তা পৌঁছাতে যাচ্ছে দিল্লির দরবারে। প্রথমে কথা ছিল তিনি আজ শুক্রবারই ভারত সফরে পৌঁছাবেন, কিন্তু হঠাৎ করে নির্ধারিত সূচিতে এলো পরিবর্তন। এমনকি ভারতের রাষ্ট্রপতির প্রেস উইং থেকে প্রকাশিত প্রথম সরকারি বিজ্ঞপ্তিটি মুহূর্তের মধ্যে তুলে নিয়ে সংশোধনও করা হলো। দর্শক, আমি কিন্তু গত কয়েকদিনের ভিডিওতে একটি কথাই বলেছি যে তারেক রহমান নিশ্চিতভাবে ভারতে যাবেন এবং আজকে শুক্রবার তার যাওয়ার কথা ছিল, কিন্তু এটি দুদিন পিছিয়ে গেছে। কিন্তু কেন এই সূচি পরিবর্তন? কি ঘটেছিল নেপথ্যে? আর শেখ হাসিনার প্রত্যার্পণ বা প্রত্যাবর্তন ইস্যু বহাল রেখে কিভাবে এগোবে ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক আলোচনা? আজ প্রতিটি তথ্য ও সূত্র বিশ্লেষণ করে সত্যটি আপনাদের সামনে উন্মোচন করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতির ভবিষ্যৎ মোড় ঘুরতে যাচ্ছে এই সফরের ওপর ভিত্তি করে, এবং বাংলাদেশের তো বটেই। দর্শক, আসুন এবার আমরা পুরো খবরের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে প্রবেশ করি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশেষ কূটনৈতিক সম্পাদক শুভজিৎ রায় এবং জ্যেষ্ঠ সাংবাদিক দিব্যের যৌথ প্রতিবেদনে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে বাংলাদেশ সরকার প্রধান এবং বিএনপি প্রধান তারেক রহমান আগামী 23 থেকে 25 অগাস্টের মধ্যে নয়াদিল্লিতে উপস্থিত হতে পারেন, অর্থাৎ রবি সোম মঙ্গল। সবচেয়ে মজার বিষয় হলো, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তারেক রহমানের শুক্রবারেই ভারতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এই সফরের সময়সূচিতে পরিবর্তন এনে তা আগামী সপ্তাহে নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এ ধরনের হাই প্রোফাইল সফরের শেষ মুহূর্তে সূচি পরিবর্তন হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। এর পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক সমীকরণ এবং চূড়ান্ত পর্যায়ের কূটনৈতিক প্রস্তুতি। এখানেই শেষ নয়, সবচেয়ে নাটকীয় মোড় ঘটে যখন ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে তারেক রহমানের সফর সংক্রান্ত একটি অফিসিয়াল স্টেটমেন্ট বা তথ্য প্রকাশ করা হয়, কিন্তু সেই বিজ্ঞপ্তি প্রকাশ করার ঠিক 1 ঘন্টার মধ্যেই রাষ্ট্রপতি ভবন থেকে অলৌকিক বা অপ্রত্যাশিতভাবে মূল বিজ্ঞপ্তিটি প্রত্যাহার বা রিকল করে নেওয়া হয়। পরবর্তীতে তারা এটি আপডেট ভার্সন প্রকাশ করে। প্রশ্ন উঠছে, কেন ভারতের রাষ্ট্রপতির প্রেস উইং এত তড়িঘড়ি করে প্রথম বিবৃতিটি প্রত্যাহার করলো? এটি কি কেবলই একটি টেকনিক্যাল ভুল ছিল, নাকি এর পেছনে উভয় দেশের কূটনীতিকদের মধ্যকার গোপন আলোচনা ও শর্তাবলীর প্রভাব ছিল? আমরা যদি পরিস্থিতিটা একটু পর্যালোচনা করি, তবে দেখতে পাবো যে এই সফরটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন ঢাকা এবং নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটের আমূল পরিবর্তনের পর ভারতের মাটিতে আশ্রয় নিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যার্পণের জোর দাবি উঠছে। আর এই টানাপোড়েনের ঠিক কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আয়োজিত হচ্ছে তারেক রহমানের এই বহু প্রতীক্ষিত ভারত সফর। বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও বহুমুখী, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় সরকারের পরিবর্তন হলে
কূটনৈতিক কৌশলেও বিরাট পরিবর্তন আসে। বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের বর্তমান সরকার ও বিচার ব্যবস্থা থেকে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় বিচার প্রক্রিয়ার স্বার্থে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক দাবি ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এই প্রত্যার্পণ বিতর্ক বা এক্সট্রাডিশন রোয়ের কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হয়েছিল। তবে ভারতের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ সবসময় নেইবারহুড ফার্স্ট বা সবার আগে প্রতিবেশী নীতির মূল স্তম্ভ। ফলে বাংলাদেশের নব্য রাজনৈতিক বাস্তবতায় গঠিত সরকার প্রধান তারেক রহমানকে নয়াদিল্লিতে অভ্যর্থনা জানানো দিল্লির জন্য ছিল অত্যন্ত কৌশলগত একটি পদক্ষেপ। ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক শুভজিৎ রায়, যিনি বহু বছর ধরে দক্ষিণ এশীয় কূটনীতি ও বাংলাদেশের রাজনৈতিক গতিপথ কভার করছেন, তিনি নির্দেশ করেছেন যে 23 থেকে 25 অগস্টের এই সম্ভাব্য 3 দিনের সফরে তারেক রহমান ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক শীর্ষ কর্মকর্তাদের সাথে বেশ কয়েকটি রুদ্ধদ্বার বৈঠক করতে পারেন। এই বৈঠকগুলোতে প্রধানত 3টি বড় ইস্যু প্রাধান্য পাবে। এক, শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি হওয়া আইনি ও রাজনৈতিক উত্তাপ কিভাবে কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সমাধানে পৌঁছানো যায়, আমি মনে করি এটি নাম্বার 1 ইস্যু। 2, দ্বিপাক্ষিক বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক রক্ষা। 3, দক্ষিণ এশিয়ার সার্বিক ভূ রাজনীতিতে দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করা। তারেক রহমানের এই সফরের মাধ্যমে ভারত সরকার পরিষ্কার একটি বার্তা দিতে চাইছে যে বাংলাদেশে যে দল বা সরকারি ক্ষমতায় থাকুক না কেন, ভারত বাংলাদেশের জনগণের ইচ্ছাকে শ্রদ্ধা জানায় এবং ঢাকার যে কোনো নির্বাচিত ও কার্যকর নেতৃত্বের সাথে সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন আসুন আমরা সেই রহস্যজনক ঘটনার একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। কেন রাষ্ট্রপতি ভবন সফর সংক্রান্ত প্রথম রিলিজটি তড়িঘড়ি করে সরিয়ে নিল? কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে রাষ্ট্রপতি ভবন সাধারণত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের ভিভিআইপি সফরের ক্ষেত্রে অত্যন্ত নিখুঁত প্রটোকল বজায় রাখে। তারেক রহমান শুক্রবার না গিয়ে যখন সফর পিছিয়ে 23 থেকে 25 অগাস্ট করলেন, তখন প্রটোকল এবং শিডিউলের সময়সূচিতে কিছু পরিবর্তন আসে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের চূড়ান্ত সময়সূচি নির্ধারণের প্রক্রিয়া চলমান থাকার কারণেই আগের বিজ্ঞপ্তিটি রিকল বা প্রত্যাহার করা হয় এবং পরে সংশোধিত কপি প্রকাশ করা হয়। তবে আরেকটি পক্ষ মনে করে শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যু কিংবা স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে দুই দেশের সাধারণ মানুষের পাশাপাশি মিডিয়াতেও তীব্র আগ্রহ ও আবেগ রয়েছে। সফর শুরুর ঠিক প্রাককালে কোনো ধরনের কূটনৈতিক অস্বস্তি যাতে তৈরি না হয়, সেজন্য উভয় পক্ষের সম্মতিতেই পরিভাষা ও সূচি পুনঃনিরীক্ষা করা হয়েছে। এই ঘটনা প্রমাণ করে প্রতিটি শব্দ, প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি প্রেস রিলিজ কতখানি গুরুত্ব সহকারে তৈরি করা হচ্ছে। বাংলাদেশ কিংবা ভারত কোনো পক্ষই চায় না এই ঐতিহাসিক সফরটিতে সামান্যতম ভুলের কারণে মূল কূটনৈতিক উদ্দেশ্য ব্যাহত হোক। এই আলাপের শেষে বলা যায়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিতর্ককে পাশ কাটিয়ে নয়, বরং সেই জটিল বাস্তবতার মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক নয়াদিল্লি সফর। 23 থেকে 25 অগস্টের এই 3 দিন কেবল নয়াদিল্লি বা ঢাকার জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির জন্য অত্যন্ত নির্ণায়ক হতে যাচ্ছে। এই সফরের পর কি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় কোনো নতুন আইনি সমঝোতা দেখা যাবে, নাকি ঢাকা ও নয়াদিল্লি সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে সুসংহত অর্থনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তায় অগ্রাধিকার পাবে? গঙ্গা চুক্তি আর তিস্তা চুক্তি আমি বলেছিলাম সব গঙ্গার জলে যাবে। তারেক রহমান আসুক বা না আসুক, এ নিয়ে প্রচুর জল ঘোলা হচ্ছে। আজকে নাকি শুনলাম আবার আপনাদের হুমায়ুন কবির উপদেষ্টা, তিনি নাকি বলেছেন আবার যে সম্মানজনকভাবে আমাদেরকে দ্বিপাক্ষীয় স্বার্থ দেখে নাকি এই সমস্ত কি সব বাতেলা বাতেলা দিয়েছে।
হ্যাঁ, যাতে আমরা কান দিই না, এখন আর কান দিই না। এগুলো হচ্ছে সফট ডিপ্লোম্যাসির ফল। এতদিন সফট ডিপ্লোম্যাসি হয়েছে, তো সফট ডিপ্লোম্যাসির ফল হচ্ছে এইটা। আরুন করুন, সফট ডিপ্লোম্যাসি করুন। একদিনে 10টা টপকে দিতেন, দেখতেন সব হার্ড ডিপ্লোম্যাসি দেখবেন সব সিধে হয়ে যাবে। টপকে দেওয়া উচিত ছিল গোটা 10-15, তাহলে সিধে থাকতো। আমরা নাকি কি বলে, যাই হোক, পরে আলোচনা করব। এখন যেটা আলোচনা করতে বুঝি সেটা হচ্ছে গঙ্গা চুক্তি নারাজ নীতিশরা। আগে তো ছিল একজন, এখন হয়েছে দুজন। আগে ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ব্যাগড়া দিতেন। এবার ব্যাগড়া দিচ্ছেন স্বয়ং নীতিশ কুমার, যিনি দীর্ঘকালের এনডিএ শরিক এবং বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। এখন বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে এখন উনি রাজ্যসভায় এসছেন। এখন কি বলা হচ্ছে, আমরা কিন্তু ধৃষ্টতা দেখিয়ে কিন্তু ভারতীয় সাংবাদিকরা বা ইউটিউবার যারা আছে তারা কিন্তু ধৃষ্টতা দেখায়নি। কয়েকজন বাংলাদেশি আমাদের ভাই বন্ধু অনেকে বলার চেষ্টা করছেন যে আমরা ধৃষ্টতা দেখাচ্ছি। ধৃষ্টতা আমরা দেখাইনি। আমরা যদি ধৃষ্টতা দেখাতাম তাহলে কূটনৈতিক স্তরে আপনারা যেগুলো বলেছেন সেগুলোকে ধৃষ্টতার পর্যায়ে পড়ে কি পড়ে না। কূটনৈতিক কথা আপনারা বলছেন চোখে চোখ রেখে কথা বলবো, সমান উচ্চতায় দাঁড়িয়ে কথা বলবো, আরো অনেক কিছু বলেছেন। আমার তো অর্ধেক মনে নেই, এত কথা আপনারা বলেন, বাজে কথা মনে থাকে না। যাও কি বলছেন শুনি, মনে করবেন না আবার আমরা বানিয়ে বলছি। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ভারত ও বাংলাদেশের মধ্যে 1996 সালে সই হওয়া গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ 12ই ডিসেম্বর শেষ হচ্ছে। এখনো চুক্তির নবীকরণ নিয়ে দুদেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। ঢাকাকে নয়াদিল্লির খোলা বার্তা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত দিল্লি এলে এই চুক্তি রূপ পাবে, চূড়ান্ত রূপ পাবে। তবে এনডিএ শরিক জেডিইউ, জনতা দল ইউনাইটেড, এই চুক্তির বিরোধিতা উচ্চগ্রামে নিয়ে যাচ্ছে। এতদিন টিএমসি করতো, এবার জনতা দল ইউনাইটেড। জনতা দল ইউনাইটেড হচ্ছে আমাদের শরিক, প্রধানতম শরিক, কারণ তাকে উপেক্ষা করা যাবে না। যদি তিনি সরে যান তাহলে ইউপিএ সরকার পড়ে যাবে। এই শরিক দলের দাবি, এই ব্যবস্থার ফলে শুকনো মরশুমে বিহার পর্যন্ত জল পায় না। বিস্তীর্ণ অঞ্চলে কৃষি, পানীয় জল এবং শিল্পের জন্য গঙ্গার জলের ভাগ কমে যায়। ফারাক্কার জল ধরে রাখায় হুগলি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় বলে অভিযোগ। আর জেডিইউ সাংসদ তথা বিহারের প্রাক্তন জলসম্পদ মন্ত্রী সঞ্জয় কুমার ঝা অবশ্য এ নিয়ে একটা প্রবন্ধ লিখেছেন, যার শিরোনাম ভারত বাংলাদেশ গঙ্গা চুক্তি নিয়ে ফের ভাবা হোক। তার বক্তব্য, মানে ওই এটাতে লেখাতে তার বক্তব্য, গত 3 দশকে এই চুক্তির কারণে বিহার অনেক কিছু হারিয়েছে। যেভাবে এই চুক্তি হয়েছে সেভাবে অন্তত একে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় গোটা বিহার এবং দেশের স্বার্থে। এই চুক্তি গুজরাট ডক্টরিনের সন্তান, যেখানে বলা হয়েছিল দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ হিসেবে ভারতের কোনো প্রত্যাশা না রেখে একতরফা সমস্ত প্রতিবেশীকে ছাড় দেওয়া উচিত। সম্প্রতি তিনি রাজ্যসভার সদ্য সমাপ্ত বাদল অধিবেশনেও বলেছেন, ফারাক্কা বারাজ মূলত কলকাতা বন্দর এবং হুগলি নদীর নাব্যতা বজায় রাখার জন্য নির্মিত হলেও বাংলাদেশকে জল সরবরাহের বর্তমান ব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহারের। দাবি, 1950 সালের মধ্যে কৃষি, শিল্প এবং 2050 সালের মধ্যে কৃষি, শিল্প ও জনসংখ্যার চাহিদা মেটাতে বিহারের অতিরিক্ত
কিউসেক জলের প্রয়োজন, তাই বর্তমান কাঠামোয় এই চুক্তি হলে রাজ্য উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। নদীগুলির জলবন্টন সংক্রান্ত নির্ধারিত দ্বিপাক্ষিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমেই আলোচনা স্থির হয়। ফলে গঙ্গা জলবন্টন ভবিষ্যৎ নিয়ে আলোচনার পথ খোলা। আলোচনা কবে হবে তা স্পষ্ট নয়। নয়াদিল্লির বক্তব্য, ভারতের তরফে শুধু গঙ্গা নয়, সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য যতটা প্রয়াস সম্ভব তা হয়েছে। এবার একটি স্বাধীন বা সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ যে সিদ্ধান্ত নেবে, এটা নয়াদিল্লি মনে করিয়ে দিচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হলো শর্তহীনভাবে পারস্পরিক আস্থা, যেটা ওরাও বলেছিল। তারেকের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আগামী মাসে ভারতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। যদি পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে উপযুক্ত পরিবেশ তৈরি হয় এবং সম্মানজনক আমন্ত্রণ আসে, তাহলে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। সম্মানজনক আমন্ত্রণ কি এবার গলায় গামছা দিয়ে কন্যা দায়গ্রস্ত পিতার মতো গিয়ে বলতে হবে, হুজুর আপনি আমার ভারতবর্ষে এসে পদধূলি দিন? এইটাই তো বাকি আছে নরেন্দ্র মোদীর, এইটা বলাটাই বাকি আছে। এবার আপনারা চাইছেন কি, এই যে আমরা এত সফট ডিপ্লোম্যাসি করেছি না, আমি বারবার বারণ করি, সফট ডিপ্লোম্যাসির যুগ চলে গেছে। এখন জিসকা ভ্যাঁস জিসকা ডান্ডা উসকা ভ্যাঁস, লাঠি যার হাতে তার হাতে ভ্যাঁস, লাঠি মারো সব সিধে হয়ে যাবে। ওই জন্য ওই 10টা টপকে দিলে পরে সব সিধে হয়ে যেত। তো যাই হোক, এখন তো নরেন্দ্র মোদীর সফট ডিপ্লোম্যাসির যুগ, নরেন্দ্র মোদী বুঝবেন। আরও একটুখানি সফট ডিপ্লোম্যাসি দেখান, আরও 2-4টে চিঠিপিটি পাঠান, দেখুন বাংলাদেশ নরম হয় কিনা। আর বাংলাদেশের থেকে আপনি কি আদায় করতে পারেন সেটাও আমরা দেখে নেব। বাংলাদেশের যা কাণ্ড কারখানা দেখছি, তাতে মোটামুটি একদম রেডি হয়ে থাকুন উত্তম মধ্যম খাওয়ার জন্য, রেডি হয়ে থাকুন। যে কোনো দিন ধৈর্যের বাঁধ টুটে গেলে উত্তম মধ্যম এবং নিম্ন উচ্চ সব, উচ্চ থেকে একেবারে উত্তম মধ্যম সব হবে। এখন এটাকে যদি আপনারা ধৃষ্টতা বলে মনে করেন, তাহলে তাই, আমরা ধৃষ্টতা প্রকাশ করছি, আর আপনারা ন্যায়ের প্রতিরূপ, এবং আপনারা যা বলেন সেটা হচ্ছে ধ্রুব সত্য। মানুষকে ভুল বোঝানোর জন্য ভারত আবার চিঠি দিয়েছে, এই কথাটা বলাটা আপনাদের কোন ধৃষ্টতার মধ্যে পড়ে সেটা একবার ভেবে আমাদেরকে জানাবেন।